আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উপকূলীয় জেলাগুলোতে এখনো হাজারো মানুষ পানিবন্দী। বিদ্যুৎ বিচ্ছিন্ন 16 জেলার কয়েক লক্ষাধিক গ্রাহক। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 17 জনে। রোহিঙ্গাদের জন্য বিশ্ব ব্যাংকের কাছ থেকে প্রায় ৩,৮০০ কোটি টাকা ঋণ ও অনুদান পাচ্ছে সরকার। ব্যবহার হবে অবকাঠামো ও সেবামূলক খাতে। জেনারেল আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। অপরাধী যেই হোক, কোনো ছাড় নয়। এবং তৃতীয় ধাপে ৮৭টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কাল। ঘূর্ণিঝড় রিমালের কারণে ২২ উপজেলার ভোট স্থগিত। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রবল বৃষ্টিতে উপকূলীয় জেলাগুলোর অনেক এলাকা এখনো ডুবে আছে পানিতে। গাছপালা পড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলীয় 16টি জেলার কয়েক লক্ষাধিক মানুষ। ফলে হাসপাতাল সহ বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত হচ্ছে সেবা কার্যক্রম। ঝড়ের আঘাতে ঘর ও গাছ চাপায় ৮ জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। চিংড়ি ঘের ভেসে যাওয়ায় দিশেহারা খামারিরা। বিভিন্ন স্থানে চলছে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের কাজ। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পর উপকূল জুড়ে এখন কেবলই ধ্বংসযজ্ঞের চিত্র। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীতে। কলাপাড়ার অনেক এলাকা ডুবে আছে পানিতে। এখনও জোয়ারের পানি নামেনি বসতঘর থেকে। কিছু স্থানে বন্ধ হয়ে আছে সড়ক যোগাযোগ। অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে সাগরের লোনা পানি ঢুকে পড়েছে লোকালয়ে। সুপেয় পানির উৎসগুলো তলিয়ে গেছে। খুলনার পাইকগাছায় 6টি ইউনিয়নের অন্তত 20টি স্থানে নদীর বাঁধ ভেঙে গেছে। এতে সাগরের লোনা পানিতে প্লাবিত হয়েছে অর্ধশতাধিক গ্রাম। এখনও পানিবন্দী উপজেলার প্রায় 1 লাখ মানুষ। খাবার পানির উৎসগুলো তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। জোয়ারের পানিতে বাগেরহাটে ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের। প্রাথমিকভাবে জেলায় মাছের প্রায় 22,000 ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোংলা, মোড়লগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলায়। সাতক্ষীরার শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। শ্যামনগরের মুন্সীগঞ্জ ও বুড়ি গোয়ালিনী ইউনিয়নের অনেক স্থানে ঘরের ছাউনি উড়ে গেছে। ভেসে গেছে কয়েকশো চিংড়ি ঘের। আজও বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলীয় এলাকার বহু মানুষ। বরিশালে ছাদ ধসে আরও একজনের মৃত্যু হয়েছে। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত 7 শতাধিক কাঁচা ঘরবাড়ি। জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। হাসপাতালের অপারেশন সহ জরুরি চিকিৎসা ব্যাহত হচ্ছে। একই সাথে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নগরীর বেশিরভাগ এলাকা হাঁটুপানিতে ডুবে আছে। ঝালকাঠিতে 2 শতাধিক গাছপালা ভেঙে পড়েছে। জোয়ারের পানিতে ডুবেছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী বহু মানুষ। খাগড়াছড়িতে ভারী বর্ষণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। ঝড়ে রাস্তায় ভেঙে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎ স্পষ্ট এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। জেলার বেশিরভাগ এলাকায় নেই বিদ্যুৎ। একই অবস্থা পার্বত্য অন্য জেলাগুলোতে। 2-1টি স্থানে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল। তবে এর প্রভাবে আগামীকাল পর্যন্ত বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝড় বৃষ্টিতে রাজধানীতে মারা গেছে 3 জন। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। চলে গেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, কিন্তু বিভিন্ন জেলার মতো রাজধানীতেও রেখে গেছে ক্ষতচিহ্ন। রিমালের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির ঘটনায় রাজধানীতে এ পর্যন্ত নারীসহ 3 জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েক জায়গায় উপড়ে পড়ে গাছপালা। তবে এরই মধ্যে স্থল নিম্নচাপে পরিণত হয়ে রিমাল বাংলাদেশ অতিক্রম করে এখন পার্শ্ববর্তী দেশ ভারতে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড় চলে গেলেও দেশের কয়েক জেলায় অব্যাহত থাকবে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যাবে এখন। আর বৃষ্টিপাতের প্রবণতা কমে গেলে বাতাসের গতিও কিন্তু অনেকটা কমে যাবে। তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে চলে যাবে। তবে বৃদ্ধি পেলেও তাপমাত্রা যেন হঠাৎ করে যেন আমাদের সেই তাপ প্রবাহের মধ্যে চলে আসবে সেই অবস্থা আপাতত এই মুহূর্তে নেই। এই মুহূর্তে কিন্তু আমাদের যে
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সে বায়ু কিন্তু অনেকটা উত্তর বঙ্গোপসাগরে আমাদের কোস্টের কাছাকাছি প্রায় চলে এসেছে। বিদায় তাপমাত্রা অত বাড়ার আপাতত সেই ধরনের পরিস্থিতি আপাতত নেই। বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় এখনো ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে, যা পরবর্তী 24 ঘন্টা থাকবে। এজন্য সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা যে সমুদ্র বন্দরগুলো আছে তাদেরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত যে জারি করেছি তা অব্যাহত রাখার জন্য নির্দেশ জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চাঁদপুরে সর্বোচ্চ 257 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে 249 এবং ঢাকায় 224 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে প্রায় ৩,৮০০ কোটি টাকা ঋণ ও অনুদান পাচ্ছে সরকার। এর মধ্যে ঋণ সহায়তা 2,300 কোটি টাকা। একনেক সভায় এই প্রকল্পটি পাশ হয় বলে জানান পরিকল্পনা মন্ত্রী। 1 বছরের জন্য নেওয়া প্রকল্পের টাকা রোহিঙ্গাদের ভৌত অবকাঠামো ও সেবামূলক খাতে ব্যবহার করা হবে। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এতদিন মানবিক সহায়তা হিসেবে শুধু বিদেশি অনুদান নিয়েছে সরকার। এবার প্রথমবারের মতো মাত্র 2 মাসের প্রস্তুতিতে বিশ্বব্যাংক থেকে ঋণ সহায়তা নেওয়া হচ্ছে 2,300 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় রোহিঙ্গাদের জন্য 3,800 কোটি টাকা ঋণ ও অনুদান প্রকল্প পাশ হয়। এ টাকা মিয়ানমারের নাগরিকদের স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, রাস্তাঘাট, বনায়ন, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। রোহিঙ্গাদের জন্য আমরা করছি আমাদের সমাজ ব্যবস্থাকে ব্যালেন্স রাখার জন্য। আবারও এখানে এতগুলি লোক আসে, 10 লাখ লোকটা ছোট জায়গায় এসে গেছে। এদের তো আমরা আগেই বলেছি, তো রাষ্ট্রীয় পলিসি, এখানে বলার কিছু নাই যে আমরা তাদেরকে ধাক্কায় মরণের মুখে ফেলে দিতে পারি না। কালকে যদি এখানে মহামারী শুরু হয়ে যায়, সর্বনাশ এটা আমার দেশে ছড়ে আসবে। সর্বদিক দিয়ে চিন্তা করে আমাদেরকে এটা করতে হয়। সুতরাং রোহিঙ্গা চাপায়া দিচ্ছে না বিশ্বব্যাংক, বিশ্বব্যাংক যা দিচ্ছে সেটা আমরা আমাদের মত নিয়ে দিচ্ছি, সুষ্ঠুভাবে এটা করছি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেয়া ও ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশের কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। একটা লং টার্ম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেন যে সাইক্লোনে বাঁধ এমনি পুরনো অনেক, আর সাইক্লোনের ইফেক্টে এটা বাঁধগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তিনি আদেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা আসছে, আরো খুব কষ্ট বাড়বে মানুষের। সভায় কর্ণফুলী নদীর তীর রক্ষা, নওগাঁর মহাদেবপুরে অত্যাধুনিক সাইলো নির্মাণ সহ 11টি প্রকল্পের জন্য 14,337 কোটি টাকা অনুমোদন দেয় একনেক। আপেল মাহমুদ, ATN বাংলা, ঢাকা। জেনারেল আজিজ আহমেদ ও বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিচার করার সৎসাহস সরকারের আছে। অপরাধী যেই হোক তাকে কোনো ছাড় দেন না শেখ হাসিনা। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে দেশে গুম ও হত্যার রাজনীতি শুরু হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সমসাময়িক বিষয় নিয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 75-এর পর 21 ইয়ার্স আমরা ক্ষমতায় ছিলাম, তখনও অনেক বাদ নির্মিত হয়েছে, আমাদের সময়ও হয়েছে। যদি কাজের মধ্যে দুর্নীতি প্রমাণ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এ সময় সাবেক সেনা এবং পুলিশ প্রধানের দুর্নীতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ৭৫ পরবর্তী শেখ হাসিনাই একমাত্র শাসক যিনি কোনো অপরাধীকে ছাড় দেননি। বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়ায়, সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন, অপরাধীর ক্ষমা নেই। এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। গুম খুনের রাজনীতি দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে তারা এখনো টিকে থাকতে চায়। আজকে তারা বলে তারেক জিয়াকে দেশে এনে কিভাবে শাস্তি দিবে। শাস্তি তো তিনি পেয়ে গেছে, শাস্তি কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই চেষ্টা অব্যাহত।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও বলেন, জনগণের সম্পৃক্ততা না থাকায় বিএনপির আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশের অর্থনীতি লুট হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সরকারের প্রশ্রয়ে মন্ত্রী এমপিরা অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন এমন অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পরিবর্তনে আবারও তীব্র আন্দোলনে নামবে বিএনপি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এমপি আনারকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে যেমন শিউরে উঠেছেন মানুষ, তেমনি তার অবৈধ কর্মকাণ্ডের যেসব তথ্য প্রকাশ পাচ্ছে তাতেও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। বিএনপি নেতারা বলছেন, শুধু তিনি নন, ক্ষমতাসীনরা দেশের অর্থনীতিকে লুট করেছেন। দিলীপ বড়ুয়া কি বলছে যে আজকে ৮০% এমপি হলো চোরা চালানের সাথে জড়িত। লজ্জাও লাগে না। ওই যে কক্সবাজারে ছিল তার এমপি একজন, তার টাইটেল হইল ইয়াবা মদিন। আরেকটা বানাইছিল তথ্য প্রতিমন্ত্রী, ওই যে টাকু চলে গেছে ক্ষমতা, তারও এরকম একটা টাইটেল হয়েছিল। সেনাপ্রধান আজিজের কথা বলছেন। আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়, কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে। আজকে বেনাজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। একটা দুইটা নয়, মধ্যরাতে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে, এরা এখন আকণ্ঠ নিমজ্জিত টাকার ভারে মারা পড়ার অবস্থা। মির্জা ফখরুল বলেন, তরুণদের সংগঠিত করে দলকে চাঙ্গা করা হবে। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আবারও আন্দোলনে নামার কথা বলেন তিনি। আমি জানি আমাদের এখানে আপনার কথা বলাও বিপদ, এখানে চলাও বিপদ, এখানে আন্দোলন করাও বিপদ, সব বিপদ। কিন্তু এই বিপদকে কাটিয়ে উঠে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আমরা অবশ্যই আন্দোলন আমাদের বহাল থাকবে, শুধু নয় তীব্র থেকে তীব্রতর হবে। গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান বিএনপির মহাসচিব। গাজা ও রাফাতে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চারদিক ঘিরে ফেললো। তৃতীয় ধাপে ৮৭টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কাল বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে এই দফায় স্থগিত করা হয়েছে ২২ উপজেলার ভোট গ্রহণ। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৩০০ প্লাটুন বিজিবি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। তৃতীয় ধাপে ৮৭টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ দফায় ১১২টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ২২টি ও নানা জটিলতার কারণে আরও ৩টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকি ৮৭ উপজেলায় নির্বিঘ্নে ভোট গ্রহণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। এরই মধ্যে ৩০০ প্লাটুন বিজিবি সহ র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে ভোটের মাঠে। এই দফায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০০০-এর বেশি প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন ১২ জন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ২ দফায় রেকর্ড সংখ্যক কম ছিল ভোটের হার। তৃতীয় দফায়ও ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। ভোটার উপস্থিতি কমিশনের উপরে ডিপেন্ডেন্ট না, কমিশনের উপরে ডিপেন্ডেন্ট শুধু এইটুকু যে কমিশন শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করতে পেরেছে কিনা, ভোটারদের নিরাপত্তা আছে কিনা, প্রার্থীর নিরাপত্তা আছে কিনা, এটা তো সেগুলো তো কোনো সমস্যা নেই আমাদের। অতএব সেই ক্ষেত্রে আমাদের কারণে, নির্বাচন কমিশনের কারণে তো কোনো ভোটার উপস্থিতি কমছে না। সেখানে যেহেতু আমাদের দেশে আরেকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, বড় একটা রাজনৈতিক দল, সেই জন্য তার একটা প্রভাব আছে। এছাড়া অন্যান্য অনেক কিছু থাকতে পারে, আবহাওয়া থাকতে পারে, সিজন থাকতে পারে, ওখানে ক্যান্ডিডেট কেমন আছে সেটার উপর, ক্যান্ডিডেটের জনপ্রিয়তা কেমন, বেশি অধিক সংখ্যক জনপ্রিয় ক্যান্ডিডেটরা থাকলে সেখানে ভোটের হার বেশি পড়ে। চতুর্থ ও শেষ দফার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হবে ৫ জুন। স্থগিত হওয়া উপজেলাগুলোতে দ্রুত ভোটের আয়োজন করা হবে বলেও জানিয়েছে কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
শিগগিরই রাজধানী ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় আসছে স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম। মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার SM মেহেদী হাসান। এ সময় তিনি জানান, স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম চালু হলে হাতে ট্রাফিক নিয়ন্ত্রণের আর প্রয়োজন হবে না। এই জন্য জাপানের দাতা সংস্থা জাইকার উদ্যোগে ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন করতে নগর জুড়ে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে 2 সিটি কর্পোরেশনের সঙ্গে এবং অন্যান্য স্টেক হোল্ডার্স যারা আছে, যারা অথরিটি আছে, তাদের সঙ্গে বারবার যোগাযোগ করছি এবং আমরা খুবই আশাবাদী যে অচিরেই হয়তো ঢাকা শহরে ধীরে ধীরে এই সিগন্যাল অটোমেশন পদ্ধতি চালু হয়ে যাবে। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 46,000 শিক্ষক নিয়োগের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত 29 মার্চ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 21 জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে 46,199 জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এর আগে দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে লিখিত পরীক্ষায় 20,647 জন উত্তীর্ণ হন। প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন 9,337 জন। মৌখিক পরীক্ষা শেষে প্রথম ধাপে 2,497 জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অর্থনৈতিক সংকটকালীন মুহূর্তে পুঁজিবাজারে নতুন করে কোনো কর আরোপ চায় না ঢাকা স্টক এক্সচেঞ্জ। ঢাকা ক্লাবে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে ডিএসসি চেয়ারম্যান জানান, ক্যাপিটাল গেইনের ওপর কর আরোপ করা হলে শেয়ার বাজার আরও পিছিয়ে যাবে। তিনি জানান, বর্তমানে পুঁজিবাজারে 90% বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক এবং 10% ব্যক্তি বিনিয়োগকারী। 90% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ক্যাপিটাল গেইন ট্যাক্স দিচ্ছে। শুধুমাত্র 10% বিনিয়োগকারীর জন্য নতুন করে ক্যাপিটাল গেইন কর আরোপ হলে বাজারে অস্থিরতা তৈরি হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং তালিকার বাইরের কোম্পানির কর হারের ব্যবধান বাড়িয়ে 12.5% করার প্রস্তাব জানিয়ে উৎসে কর 0.05% থেকে কমিয়ে 0.02% রাখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। দেশে কতজন বিদেশি বৈধ বা অবৈধভাবে কাজ করছেন তার তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী 3 মাসের মধ্যে তালিকা জমা দিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে আদালত। এই বিষয়ে করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। অবৈধ বিদেশি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে এই রুলে। রিটকারীর আইনজীবী বলেন, এদেশের নাগরিকরা কর্মসংস্থান খুঁজতে গিয়ে বঙ্গোপসাগর থেকে ভূমধ্য সাগরে মৃত্যুবরণ করছে। অন্যদিকে বাংলাদেশে কর্মরত অবৈধ বিদেশিরা প্রতি বছর $10.2 বিলিয়ন মার্কিন ডলার এদেশ থেকে নিয়ে যাচ্ছে। আজকে মাননীয় আদালত রুল ইস্যু করেছেন, কেন অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া অবৈধ ঘোষণা করা হবে না এবং একটি নিরপেক্ষ তদন্ত করে বাংলাদেশে কত অবৈধ এবং বৈধ বিদেশি নাগরিক কাজ করছে তার তালিকা মাননীয় কোর্টে সাবমিট করার জন্য ডাইরেকশন দিয়েছেন। পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপে মাঠে ফেরার লড়াই শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। নিজের অবস্থা বুঝে নিতে ইনজুরির পর প্রথমবারের মতো বল হাতে মাঠে নামেন তিনি। টিম ম্যানেজমেন্টের আশা, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন দেশের অন্যতম সেরা পেসার তাসকিন। আরও জানাচ্ছেন পরাগ আরমান। অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চোটের শঙ্কা নিয়ে বিশ্বকাপ দলে রাখা হয়েছিল তাকে, তবে ধীরে ধীরে সেরে উঠেছেন এই পেসার। এবার ছোট রানাপে বোলিং শুরু করেছেন তাসকিন। ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে
3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পারেননি এই পেসার। বিশ্বকাপের আগে 2 প্রস্তুতি ম্যাচেও খেলা হবে না তার। তবে মূল পর্বের প্রথম ম্যাচে অর্থাৎ 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে পেতে মরিয়া বাংলাদেশ দল। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা তাসকিন আহমেদ এবার ছোট রানা পেয়ে বোলিং শুরু করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে দলের সাথে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠে অনুশীলন করেন তাসকিন আহমেদ, করেছেন বোলিংও। ঘরের মাঠে জিম্বাবুয়ের সিরিজে টানা 4 ম্যাচ খেলার পর চোটে পড়েন তাসকিন। বিশ্বকাপে তার খেলা নিয়েও সৃষ্টি হয়েছিল শঙ্কা, তবে সব শঙ্কার কালো মেঘ দূরে ঠেলে দিয়ে তাসকিনকে সহ অধিনায়ক করে ঘোষণা করা হয় বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল। পরাগ আরমান, এটিএন বাংলা। সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়ে এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল স্বাগতিক শ্রীলঙ্কার কাছে 3-2 সেটে হারলেও অন্য ম্যাচে পাকিস্তান, মালদ্বীপ এবং নেপাল দলের প্রতিটিকেই 3-0 সেটে হারিয়ে রূপার পদক জয় করে, অর্থাৎ দ্বিতীয় হয়। তবে বাংলাদেশ বালিকা অনূর্ধ্ব 19 দল এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে পারেনি। আগামী 30 জুন থেকে চীনের চংখুই শহরে হবে 28তম এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ রেসলিং ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে জাতীয় জুনিয়র বালক বালিকা কুস্তি প্রতিযোগিতা। রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবির রহমান পালোয়ান এবং যুগ্ম সম্পাদক মেজবা উদ্দিন আজাদ। 4 দিনের এই প্রতিযোগিতায় 12টি দলের 250 জন করে তরুণ কুস্তিগির 20টি ওজন শ্রেণীতে লড়াই করছেন। গ্রিন ইউনিভার্সিটি আন্তঃ কলেজ ফুটবল ফেস্ট 2024-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নৌবাহিনী কলেজ ঢাকা ও গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। এতে 2-0 গোলে গুলশান কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নৌবাহিনী কলেজ। অন্যদিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে 1-0 গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ। চ্যাম্পিয়ন টিম ও রানার আপ টিমের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন ও উপাচার্য অধ্যাপক ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফায়জুর রহমান, রেজিস্ট্রার ক্যাপ্টেন শেখ মোহাম্মদ সালাউদ্দিন, জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সুমন রেজা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। উপকূলীয় জেলাগুলোতে এখনও হাজারো মানুষ পানিবন্দী। বিদ্যুৎ বিচ্ছিন্ন 16 জেলার কয়েক লক্ষাধিক গ্রাহক। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 17 জনে। রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে প্রায় 3,800 কোটি টাকা ঋণ ও অনুদান পাচ্ছে সরকার। ব্যবহার হবে অবকাঠামো ও সেবামূলক খাতে। জেনারেল আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। অপরাধী যেই হোক, কোনো ছাড় নয়। এবং তৃতীয় ধাপে 87টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কাল। ঘূর্ণিঝড় রিমালের কারণে 22 উপজেলার ভোট স্থগিত। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।